স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম। রাজধানীর যাত্রাবাড়ি থেকে 5 কেজি আইস মাদক জব্দ, অস্ত্রগুলি সহ 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। ভাড়ার চাপ কমাতে টিওডি হাব গড়ে তুলছে মেট্রো রেল কর্তৃপক্ষ, থাকবে শপিং মল ও বিনোদন কেন্দ্র। ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, মা বাবা ও 2 সন্তান সহ মারা গেছে 7 জন। আইসিসি টি-20 বিশ্বকাপের 7ম আসর শুরু হচ্ছে আগামীকাল। প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। এবারে পুরো আয়োজন। রাজধানীর যাত্রাবাড়ি থেকে প্রায় 5 কেজি আইস উদ্ধার করেছে র্যাব। এই মাদক এবং অস্ত্রগুলি সহ গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। গ্রেপ্তার টেকনাফের হোসেন জানিয়েছে, মিয়ানমার থেকে আনা এই মাদক বিক্রি করে প্রতি গ্রামে তার লাভ হতো 13 থেকে 23 হাজার টাকা। প্যাকেটের ভেতরে ছোট ছোট এই টুকরোগুলো দেখতে অনেকটা বরফ বা আইসের মতো। এ কারণে অত্যন্ত উচ্চ মাত্রার এই এমফেটামিন মাদক আইস বা ক্রিস্টাল মেথ নামে পরিচিত। ইয়াবা থেকেও কয়েক গুণ বেশি শক্তিশালী। মিয়ানমার থেকে আচার ও অন্যান্য পণ্যের আড়ালে এই মাদক এনে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে কয়েকটি চক্র। শনিবার এমনই একটি চক্রের অন্যতম প্রধান খোকন ও রফিককে রাজধানীর যাত্রাবাড়ি থেকে আটক করে র্যাব। উদ্ধার করা হয় আইসের বড় একটি চালান। পরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এ নিয়ে ব্রিফ করা হয়। খোকন ও রফিককে 5 কেজি 50 গ্রাম আইস সহ একটি বিদেশি অস্ত্র, গুলি এবং দেশীয় মুদ্রা এবং বিদেশি সিম সহ আটক করতে সক্ষম হয়। একটি অভিজাত শ্রেণীর মধ্যে আইসের আকাশচুম্বী ডিমান্ড রয়েছে। এই ডিমান্ডের প্রেক্ষিতেই বেসিক্যালি তারা এরকম বড় একটি চালান নিয়ে আসে এবং বিভিন্ন অভিনব উপায়ে তারা নিয়ে আসে। এখানে তারা আপনারা দেখেছেন একটি দেশের চায়ের ফ্লেভার দেওয়া হয়েছে মোড়ানো প্যাকেটে, এবং যেটা পরবর্তী আচারের প্যাকেটের মাধ্যমে সে অভিনবভাবে লুকানো হয়েছে। রাজধানীতে 20 থেকে 25 জনের একটি সিন্ডিকেট আইস বেচাকেনার সঙ্গে জড়িত বলে জানান এই কর্মকর্তা। পার্শ্ববর্তী দেশ থেকে নৌকার মাধ্যমে আসে এবং তারা একটি সিগন্যাল ব্যবহার করে, যেটা তারা বলেছে লাইট সিগন্যালের মাধ্যমে তারা আইডেন্টিফাই করার চেষ্টা করে যে কোনটা তাদের মালবাহী বোট, যে গুলশান, বনানী, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা কেন্দ্রিক, এই ঢাকা কেন্দ্রিক যে সিন্ডিকেট তাদের একটি গাড়ি আসার কথা এবং স্থানান্তর পরবর্তীতে তাদের অর্থ সংগ্রহ করার কথা, এরকম একটি পরিকল্পনা তাদের মধ্যে ছিল। টেকনাফ কেন্দ্রিক কিছু সদস্যের নাম পেয়েছি, ঢাকায় কেন্দ্রিক বিভিন্ন সদস্যদের নাম পেয়েছি। যেহেতু অনেক বড় একটি চালান, স্বভাবতই আমরা অবশ্যই কেন্দ্রিক বিভিন্ন অভিযান আমাদের পরিচালিত হবে। 1 গ্রাম আইস মিয়ানমার থেকে 2000 টাকায় কিনে 15 থেকে 25 হাজার টাকায় বিক্রি করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আরও 6 জন মারা গেছে। এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 27,752। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে 15,580 জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 293 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার শতকরা 1.88%। এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে 15,65,174 জনের। এর মধ্যে সুস্থ হয়েছে 15,27,333 জন। সবশেষ 24 ঘন্টাতে সুস্থ হয়েছে 442 জন। করোনা মহামারীতে বিশ্বে খাদ্য সংকট দেখা দিতে পারে, তাই দেশের কোনো ফসলি জমি অনাবাদি না রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাদ্যের অপচয় যাতে না হয় সেদিকে নজর দেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। শনিবার বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেছেন। শনিবার বিশ্বজুড়ে পালিত হয় খাদ্য দিবস। এবারের প্রতিপাদ্য, আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন। মুজিব শতবর্ষে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। করোনা মহামারীর মধ্যেও আমাদের দারিদ্র্য কমছে, আমাদের খাদ্য প্রাপ্যতা বাড়ছে। গণভবন থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের দায়িত্ব নিয়েই খাদ্য উৎপাদন ও নিরাপত্তায় জোর দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ধারাবাহিকতা বজায় রেখেছে বর্তমান সরকার। হতদরিদ্রের মাঝে
বিনামূল্যে খাদ্য দিয়েও তাদের খাদ্য চাহিদা আমরা পূরণ করব। সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই কৃষিতে গুরুত্ব দিয়েছে। এ কারণে প্রাকৃতিক দুর্যোগেও দেশে খাদ্যের কোনো সংকট হয়নি। সারা বিশ্বের অনেক দেশে এখন খাদ্যের অভাব, অনেক দেশ খুব দুর্ভিক্ষ অবস্থার দিকে চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের জাতির পিতার ভাষায় বলতে হয় যে বাংলাদেশের মাটি আছে, মানুষ আছে, আমরা যেন কখনো খাদ্যের অভাবে আর না ভুগি। আর এই করোনাকালীন সময় একটা মহামারী আকারে দেখা গেছে, তখনই আমি আহ্বান জানিয়েছি যে আমাদের 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। শেখ হাসিনা জানান, খাদ্য উৎপাদনের পর এর বহুমুখী বাজারজাতকরণে জোর দিচ্ছে সরকার। আরেকটা কথা মনে রাখতে হবে যে আমাদের খাদ্য অপচয়টা কমাতে হবে, অপচয় যেন না হয়। সারা বিশ্বে কিন্তু একদিকে খাদ্য অভাব, অপরদিকে প্রচুর খাদ্য অপচয় হয়। এই অপচয় যেন না হয়, বরং যে খাদ্যগুলি অতিরিক্ত থাকে সেটাকে আবার পুনঃব্যবহার করা যায় কিভাবে, সে বিষয়টা আমাদের চিন্তা করতে হবে এবং সেই ধরনের ব্যবস্থা আমাদের নিতে হবে। কৃষিতে নতুন নতুন আবিষ্কারের জন্য দেশের বিজ্ঞানীদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিডি কর্তৃক উদ্ভাবিত বঙ্গবন্ধু ধান 100, এটা যারা উৎপাদন করেছেন, এটা যারা উদ্ভাবন করেছেন, সেই কৃষিবিদদের আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঠিক আছে, ধন্যবাদ। যাত্রীদের উপর মেট্রো রেলের ভাড়ার চাপ কমাতে টিওডি হাব গড়ে তুলছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এতে থাকবে গাড়ি পার্কিং, শপিং মল, বিনোদন কেন্দ্র, আন্তর্জাতিক মানের আবাসিক হোটেল সহ সব ধরনের সুবিধা। তবে এই উদ্যোগের কারণে যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয় তা নিশ্চিতের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বাণিজ্যিকভাবে চালু হতে আরও 1 বছরের বেশি সময় লাগলেও রাজধানীবাসীর কাছে স্বপ্নের মেট্রো রেল এখন বাস্তব। গত 29 আগস্ট থেকে শুরু হয়েছে পুরোদমে ট্রায়াল রান। এখন চলছে মেট্রো রেলের ভাড়া নির্ধারণের কাজ। উড়াল মেট্রো রেল প্রকল্প MRT-6 নির্মাণে খরচ ধরা হয়েছে 21,985 কোটি টাকা, যার মধ্যে 16,595 কোটি টাকা দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা। বাকি 5,390 কোটি টাকা দিচ্ছে সরকার। কর্তৃপক্ষ বলছে, মেট্রো রেলের নির্মাণ ব্যয় ও পরিচালন ব্যয় যোগ করলে মাসে খরচ হতে পারে গড়ে 70 কোটি টাকা। এই খরচ মেটাতে শুধু ভাড়ার উপর নির্ভর করবে না মেট্রো রেল কর্তৃপক্ষ। উত্তর স্টেশন, তারপরে আমাদের হলো আগারগাঁও স্টেশন এবং মতিঝিল স্টেশন। তাছাড়াও আমরা ফার্ম গেটে আরেকটা স্টেশন প্লাজা করা যায় কিনা সেটা নিয়ে আমরা পরীক্ষা করে দেখছি। আমরা অন্যান্য দেশের নাই শেয়ার থেকে যেই অংশটুকু কম থাকবে এই অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা একটা লাভজনক অবস্থানে আমরা যাব। উত্তরা সেন্টার স্টেশনকে ঘিরে একটি ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট বা TOD হাব করতে যাচ্ছে DMTCL। এর জন্য জমিও কেনা হয়েছে। টিউডির জন্য যে জায়গাটা নিয়েছি, এই জায়গাটার পরিমাণ হচ্ছে 28.617 একর। রাজুক থেকে আমরা এই জায়গাটা ইতিমধ্যে আমরা নিয়েছি এবং এই জায়গাটার উপরে লেআউট প্ল্যানটা তৈরি করা হচ্ছে। অবকাঠামো উন্নয়ন বিশেষজ্ঞদের মতে, চাহিদা থাকায় যাত্রী পেতে ভুগতে হবে না DMTCL-কে। তাই বাড়তি আয়ের জন্য সুপরিকল্পিতভাবে উদ্যোগ নেয়ার পরামর্শ তাদের। একে তো যাত্রী উঠানামার একটা চাপ থাকবে, তারপরে মার্কেট ভিত্তিক, তারপর অতিরিক্ত যেই মানুষের আসা যাওয়া এবং পার্কিং অ্যাক্টিভিটি, কিছু নন অপারেশনাল ইনকাম করার জন্য বাণিজ্যিক কার্যক্রম, এটা যেন বাণিজ্যিক শুধু না হয়, এটা যেন সমন্বিত হয়। তার একটা বিরূপ প্রতিক্রিয়া হবে কিনা সেটাও কিন্তু দেখে নিতে হবে। এতদিন মেট্রো রেলের কাজ মতিঝিল পর্যন্ত দেখা গেলেও শীঘ্রই মতিঝিল থেকে কমলাপুর অংশেও কাজ শুরু হবে। চলতি মাসেই DMTCL এর কাছে সড়কটি হস্তান্তর করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় বাবা, মা ও 2 সন্তান সহ 7 জন মারা গেছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 8 জন। আহতদের মধ্যে 4 জনের অবস্থাও আশঙ্কাজনক। চাকা ফেটে যাওয়ায় শনিবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাট এলাকায় পাথর বোঝাই একটি ডাম্প ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়। বেলা 3টার দিকে ওই ট্রাকের সঙ্গে ধাক্কা খায় ঢাকা থেকে শেরপুরগামী শেপার MA রহিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে বাসটির পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে মারা যায় 5 জন। হাসপাতালে নেয়ার পথে 1 জন এবং ভর্তির পর মারা যায় আরও 1 জন। সকাল থেকে পাথরপতি ডাক্তার একটা চারটা বাস দাঁড়ায় ছিল, বাসটা গতি রোধ করে আসা
টাকার সাথে ধাক্কা মেরা পরে ওইখান থেকে বাসটা ফেলা যাচ্ছিল। বাসটি অনেক গতিতে আসার কারণে ওই গতি রুট সামালতে পারে না, এদিক দিয়ে আসার কারণে বাজারে দেয় আর কি অনেক লোক মারা গেছে। নিহতদের মধ্যে 5 জনের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের হাট পাগলা গ্রামে। তারা সবাই একই পরিবারের। এরা হলেন ফজলুল হক, তার স্ত্রী ফাতেমা বেগম, 9 বছর বয়সী মেয়ে আজমিনা, 6 বছর বয়সী ছেলে আব্দুল্লাহ এবং ফজলুল হকের শ্বশুর নজরুল ইসলাম। দুর্ঘটনার পর প্রায় 1 ঘন্টা মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অবৈধ পার্কিং ও অনিয়ন্ত্রিত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পাথর বোঝাই ডাম্প ট্রাক দাঁড়ানো ছিল, ডাম্প ট্রাকের সাথে সে কন্ট্রোল করতে না পেরে ওভারটেক করতেছিল যে বাসটা লাগাই দেয় এবং বাসের অর্ধেক থেকে পিছনের দিকে একেবারে দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে 5 জন মারা যায়। পর্যন্ত 7 জনের মৃতদেহ পাওয়া গেছে। তিনি জানান, দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালকরা পলাতক রয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। এবার আইসিসি টি-20 বিশ্বকাপের খবর জানাচ্ছে। ওমানে বাছাই পর্ব দিয়ে আগামীকাল মাঠে গড়াচ্ছে টি-20 বিশ্বকাপের 7ম আসর। বাংলাদেশ ও শ্রীলঙ্কা সহ 8টি দল 2 গ্রুপে বাছাই পর্বে অংশ নিচ্ছে। এদের মধ্যে সেরা 4 দল মূল পর্বে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষ 8 দলের সাথে খেলবে। কাল প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ স্কটল্যান্ড। 16 দলের 29 দিনের লড়াই। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সেরা হওয়ার লড়াই টি-20 বিশ্বকাপ। তবে কারো কারো জন্য মূল লড়াইয়ের আগে অপেক্ষা করছে আরেক লড়াই, বাছাই পর্ব। পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড আর ওমানের বিপক্ষে খেলে মূল পর্বে যোগ্যতা অর্জন করতে হবে বাংলাদেশকে। অন্য গ্রুপে আয়ারল্যান্ড, নামিবিয়া আর নেদারল্যান্ডসের সাথে একই রকম লড়াইয়ে নামবে টি-20 সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাও। বাংলাদেশ আর শ্রীলঙ্কার মতো টেস্ট প্লেয়িং দেশগুলো যখন মূল পর্বে ওঠার লড়াইয়ে ব্যস্ত থাকবে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারত, পাকিস্তানের মতো দলগুলো তখন নিজেদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। টি-20-র বর্তমান বিশ্ব র্যাঙ্কিংয়ের বিচারে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। সাম্প্রতিক সময়ে ঘরের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারানোয় মানসিকভাবেও বেশ চাঙ্গা মাহমুদুল্লাহর দল। তাই 14 নভেম্বর পর্যন্ত জমজমাট ক্রিকেটে বুঁদ হয়ে থাকার পাশাপাশি বাংলাদেশকে নিয়ে বড় সাফল্যের স্বপ্নও বুনছেন এদেশি দর্শকরা। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। দেখছেন দীপ্ত সংবাদ। একটা বিরতি নিচ্ছি, আমার সঙ্গেই থাকবেন। দর্শক স্বাগত আরেকবার, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। দেশের বিভিন্ন মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের বিশিষ্ট নাগরিকেরা। শনিবার ঢাকায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সমাবেশে এ প্রশ্ন তুলেছেন তারা। 19 অক্টোবর নোয়াখালীর চৌমুহনীতে সমাবেশের ডাক দিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বক্তারা। শারদীয় দুর্গাপূজায় দেশের কয়েকটি জেলায় মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে। এ হামলায় হতাহতের ঘটনাও ঘটেছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক সমাবেশের ডাক দেয় সম্মিলিত সাংস্কৃতিক জোট। এতে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন, কিন্তু স্বাধীনতার 50 বছরেও তা বাস্তবায়ন হয়নি। তারা বলেন, এই ব্যর্থতার দায় দেশের রাজনৈতিক দলগুলোর। সব রাজনৈতিক দল হয় তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে সমর্থন করছে, অথবা তাদের সঙ্গে আপোষ করছে। সেই শিক্ষা কার্যক্রম কি মুক্তিযুদ্ধের কথা বলে, আদর্শের কথা বলে? বলে তো না। এটি মন্দিরের ওপর আক্রমণ নয়, এটা একটি সম্প্রদায়ের প্রতি আক্রমণ নয়, এটি আমাদের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের প্রতি আক্রমণ। ভাঙচুরের ঘটনায় জড়িত ও তাদের পৃষ্ঠপোষকদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। তারা বলেন, এই হামলার ঘটনা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। সরকারের ভেতরে যে ঘুণ পোকা ক্রমাগত কুড়ে কুড়ে খাচ্ছে, সেই জায়গাটা যদি আমরা চিহ্নিত করতে না পারি, তাহলে কিন্তু ব্যক্তিকেন্দ্রিক হয়ে থাকবে, সমষ্টি ব্যক্তিত্ব রহিত হয়ে যাবে। আগামী 19 তারিখ বাংলাদেশের প্রত্যেক জেলা উপজেলায় সম্প্রীতি রক্ষা দিবস পালিত হবে। প্রত্যেক জেলায় সভা সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ ধরনের হামলার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার ডাক দেন এই বিশিষ্টজনেরা। আমরা সবাইকে নিয়ে কর্মসূচিগুলো পালন করতে চাই। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে সাম্প্রদায়িক উস্কানিতে বিএনপি জামাত সহ ধর্মান্ধ গোষ্ঠী যে জড়িত তা মির্জা ফখরুলের বক্তব্যে প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। শনিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে তিনি এমন মন্তব্যই করেছেন। জননেত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা এখন নানা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। এই কুমিল্লায় যেই ঘটনা ঘটিয়ে সারা দেশে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়েছে, এটির পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। যারা এই বিশৃঙ্খলার সাথে যুক্ত ছিল, যুক্ত আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালিয়েছে কিংবা চালাচ্ছে, সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সার্চ কমিটির ফাঁদে বিএনপি আর পা দেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার চট্টগ্রাম মহানগর বিএনপির কর্মী সমাবেশে তিনি এই কথা জানিয়েছেন। মানুষ তো ভোটই দিতে চায় না, কোনো আস্থা নাই নির্বাচন কমিশনের উপরে। কি বলে সার্চ কমিটি? কিসের সার্চ কমিটি? সার্চ কমিটি তো করবেন আপনারা, যাকে পছন্দ হবে তাকে দিয়ে সার্চ কমিটি করবেন। সেই সার্চ কমিটি আবার একটা ওই হুদা মার্কা একটা নির্বাচন কমিশন তৈরি করবে, যারা আগের রাত্রেই ভোট হয়ে গেছে বলে ঘোষণা দিয়ে। ওই ফাঁদে আর দেশবাসী পা দেবে না। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে প্রথমবারের মতো এবার দেশের 20টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে। 2020-21 শিক্ষাবর্ষে আগামী 3 দিনে 3টি গ্রুপের পরীক্ষা নেওয়া হবে। প্রথম দিনে আগামীকাল অনুষ্ঠিত হবে এই ইউনিট বা বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা। আগামীকাল দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। গুচ্ছ পরীক্ষায় বিজ্ঞান বিভাগে আবেদনকারীর সংখ্যা 1,30,000-এর বেশি। আগামী 24 অক্টোবর মানবিক বা বি ইউনিট এবং 1 নভেম্বর বাণিজ্য বিভাগ বা সি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের 27টি পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রে হবে এই গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। শহীদ সার্জেন্ট মহি আলমকে নিয়ে দীপ্ত টেলিভিশনের উদ্যোগে নির্মিত ডকু ড্রামা 2টি যুদ্ধের একটি গল্প প্রদর্শিত হয়েছে রাজধানীর শিল্পকলা একাডেমিতে। এই ডকু ড্রামার পরিকল্পনা ও পরিচালনা করেছেন দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী। দেখেছো, নেতা তো স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছে। সার্জেন্ট মহি আলম চৌধুরী একজন শহীদ মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধের 1971 সালের 17 নভেম্বর তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর বোর্ড অফিস রাজাকার ক্যাম্পের অপারেশনের সময় শহীদ হন। তার সহযোদ্ধা ছাড়া পরিবারের সদস্যদের কাছেও একটা সময় পর্যন্ত অজানা ছিল শহীদ মহি আলম চৌধুরীর বীরত্বগাথা, তার শহীদ হওয়ার ঘটনা। এমনকি কবরের স্থানটিও ছিল অজানা। ভুলতে বসা জাতির এই সূর্য সন্তানের সব তথ্য ও তার কবরের সন্ধান একক প্রচেষ্টায় খুঁজে বের করেছেন তার ভাতিজি মারজান চৌধুরী। শহীদ মহি আলম চৌধুরীর মহান আত্মত্যাগের স্বীকৃতি আদায় করতে গিয়ে মারজান চৌধুরীকে যে যুদ্ধ করতে হয়েছে সেটিকে প্রতিপাদ্য করে নির্মাণ করা হয় প্রামাণ্যচিত্র 2টি যুদ্ধের একটি গল্প। উনি দক্ষিণ চট্টগ্রামের কমান্ডার ছিলেন। উনি আনোয়ারা, তারপর বোয়ালিয়া, পটিয়া, এই 3টা জায়গায় আমি জানি যে সফল একদম অপারেশন করছে। প্রতিটা অপারেশনই ওনার ছিল সফল অপারেশন। আর আমি যতটুকু জেনেছি ওনার কমান্ডিংয়ে 7টা থানা ছিলেন। মারজান চৌধুরী যেইভাবে বিভিন্ন ঘাটে ঘাটে এই কাজটা এটা করার জন্য ঘুরেছেন, দীপ্ত টেলিভিশনে শেষ পর্যন্ত আসার পরে সে কান্নাকাটি করে গল্পটা বলল, ডকুমেন্ট নিয়ে আসলো। সব কিছু দেখার পরে মনে হলো যে একটা সত্য ঘটনা অবলম্বনে একটি প্রচেষ্টাকে তুলে ধরা, মারজানের প্রচেষ্টাকে তুলে ধরা, এবং এটাতে অনুপ্রাণিত হবে আমার মনে হয় যে অনেকেই। ডকোড্রামা প্রদর্শনীতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শহীদ মুক্তিযোদ্ধাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা স্মৃতি সংরক্ষণে কাজ করছে সরকার। যেখানে তারা যুদ্ধ করেছে কিংবা আমাদের স্বাধীন দেশে যুদ্ধ করলে তাকে ডেড বডিটা আমরা বর্ডার এলাকায় নিয়ে গিয়েছিলাম। আমার যাওয়ার কথা ছিল তাদের এই বীরদের দেখার জন্য, বীরের শেষ এটা দেখার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি এই কথা ইচ্ছা প্রকাশ করার পরে
তিনি বলছিলেন এদের ডেড বডিগুলি, এদের কবরগুলি যে তুমি শনাক্ত করতে পারো, তাহলে আমাদের এই বীরদের আমাদের দেশে আমরা নিয়ে আসবো। আর আমি আহ্বান এটাও করব, যারা ক্ষুব্ধ হয়েছেন তারা ধৈর্য ধারণ করুন। আমরা অবশ্যই এর ঘটনার পিছনে কারা, নৈপথ্যে কারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে, সবাইকে চিহ্নিত করে আমরা সামনে হাজির করব। ড্রামাটিতে মহি আলম চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন রিয়াদ রায়হান, মারজান চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন অহনা তুহিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মির্জা শাকিসেব সাকিব, সাইদুর রহমান পাভেল, জয়শ্রী মজুমদার লতা ও চট্টগ্রামের নন্দীমুখ থিয়েটারের একদল কর্মী। ড্রামাটি রচনা করেছেন ফাহমিদুর রহমান, লাইন প্রডিউসার ও গবেষণা করেছেন ফাহদ হোসেন। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এই খবরের সঙ্গে এই দীপ্ত সংবাদে আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। দর্শক, স্বাগত আরেকবার, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় নদীতে পরিচ্ছন্নতা অভিযান চালাতে গিয়ে পানিতে ডুবে 11 শিক্ষার্থীর প্রাণ গেছে। স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে শুক্রবার 13 থেকে 15 বছর বয়সী 150 শিক্ষার্থী নদীর আবর্জনা অপসারণে অংশ নেয়। এর মধ্যে 21 জন পানিতে পড়ে গেলে 11 শিক্ষার্থী তাতে মারা যান, আর আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে হাসপাতালে নেওয়া হয়। শিক্ষার্থীরা সবাই স্কাউট দলের সদস্য ছিলেন। 10 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের সাথে উদ্ধার তৎপরতায় স্থানীয়রাও অংশ নেন। এই ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দেশটির প্রশাসন। সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে 3-0 গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে ভারত। রাতে মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে সাব চ্যাম্পিয়নশিপের 13তম আসরের ফাইনালের প্রথমার্ধ ছিল গোলশূন্য। সুনীল ছেত্রীর তারকা নির্ভর পূর্ণ শক্তির ভারতীয় দলকে প্রথমার্ধে ভালোই টক্কর দেয় প্রথমবার খেলতে নামা ফাইনালে নেপাল। তবে এই দ্বিতীয়ার্ধের শুরুতেই সুনীল ছেত্রীর গোলে পিছিয়ে পড়ে নেপাল। এর 2 মিনিটের ব্যবধানে সুরেশ সিং ব্যবধান দ্বিগুণ করেন। 93 মিনিটে সাহাল সামাদ ভারতের পক্ষে তৃতীয় গোল করলে ফাইনালের জয় নিশ্চিত হয় সুনীল ছেত্রীর ভারতের। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী 23 নভেম্বর শুরু হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র কাপ। এই আয়োজনের প্রতিপাদ্য খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি। শনিবার টুর্নামেন্টে ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়েছে। ট্রফি উন্মোচন করেন প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এ সময় এই আয়োজনে উপস্থিত ছিলেন। ফুটবল, ক্রিকেট এবং ভলিবল 3টি ডিসিপ্লিনেতে হবে এবারের মেয়র কাপ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ড ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের দল অংশ নেবেন এই আসরে। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে তার আগে নিটোটাটা সংবাদ শিরোনাম থাকছে আরেকবার। রাজধানীর যাত্রাবাড়ি থেকে 5 কেজি আইস মাদক জব্দ, অস্ত্রগুলি সহ 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। ভাড়ার চাপ কমাতে টিওডি হাব গড়ে তুলছে মেট্রো রেল কর্তৃপক্ষ, থাকবে শপিং মল ও বিনোদন কেন্দ্র। ময়মনসিংহে ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, বাবা মা ও 2 সন্তান সহ মারা গেছে 7 জন। আইসিসি টি-20 বিশ্বকাপের 7ম আসর শুরু হচ্ছে আগামীকাল। প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের সঙ্গে আপনি অনলাইনে যুক্ত হতে পারেন facebook.com/diptnews এই ঠিকানায় জন্য।